উপন্যাসের নাম কয়েকটি নক্ষত্র নিঃশেষে। লেখিকার নাম হলো তেজস্মিতা মুর্তজা। সন্ধ্যা রাতে ঝড়ো বাতাস উঠল। নয়নতারা মনে হলো এর পেছনে বক্ষপুত্রের হাত আছে, কারণ সারাদিনে দেবদাদিকে দাদু বলেছিল রাতে ঝড় উঠবে। এবার মৃত বক্ষপুত্রের ঝড় বাড়বে, জোয়ারও আসবে। নয়নতারা গ্রাহ্য করেনি। গত 4 দিন ধরে প্রকৃতি পোড়ানো গরম পড়ছে, বৃষ্টি তো হয়নি। তাছাড়া দাদুভাই অন্য কথা বলতো, বক্ষপুত্র নদ মারা গিয়েছে। এককালে ময়মনসিংহের বুকে খুব দাপট নিয়ে বয়ে বেড়াতো এই রাক্ষস। কয়েকবার বন্যা দিয়ে ডুবালো ময়মনসিংহকে, সে হিসেব নেই। কিন্তু আজ যৌবন হারিয়ে অসহায় কুচো পুরুষ দশা, বুকে জলের ব্যাপক ঘাটতি, তার উপর গ্রীষ্মের নিষ্ঠুর হামলায় দিনভর জল হারানোর পর বক্ষপুত্রকে দেখে বড় মায়া হয়। এই তো গত পরশু নয়নতারা কলেজ থেকে ফেরার পথে নতুন পেন্টিংয়ের দৃশ্য সংগ্রহ করতে এক পাক ঘুরে এলো বক্ষপুত্রের পাড় থেকে। একটাই কথা তার মাথায় এসেছিল, মৃত নদ। সেই নদ নিয়ে দাদুমণি এমন ঝড়ের ভয় নেহাত অহেতুক বেকি। তাই 4-5টা মোমবাতি ও একটি ভরা দেশলাইট বক্স বালিশের তলায় রাখা হয়নি। এখন সেটার ভয়াবহ পরিণাম ভুগতে হচ্ছে। নয়নতারা চোখ বুঝলেই দেখতে পাচ্ছে বক্ষপুত্রের পানি উপরে উঠছে একটু একটু করে সমতল। এরপর পথঘাট থেকে শুরু করে মানুষের বাড়িঘর প্লাবিত করছে। নয়নতারা এমন মনে হচ্ছে নদকে একটু তুচ্ছ জ্ঞান করা উচিত হয়নি। নদ তো নদই। এই যে অন্ধকার কক্ষ, বাহিরে বিকট শব্দে বাজ পড়ছে, মনে হচ্ছে পুরো পৃথিবীটা ফাটাফাটা হয়ে যাচ্ছে। এরপর কিছু সময় পর শুরু হলো আম কাঁঠালের ঝড়। শিল পড়ছে। নয়নতারা কানে আঙ্গুল চেপে প্রাণপণে দোয়াইনুস পাঠ করছে। কাচের জ্বালানায় শিল ছুটে এসে লাগছে, মনে হচ্ছে দুষ্টু ছেলেপেলে ইটের খোয়া ছুঁড়ে মেরে হাততালি দিচ্ছে। দাদু বলে কালবৈশাখীর ঝড়ে শিল পড়ে আমের গায়ে দাগ ফেলতে। ঝড়ের খুব হিংসে আমের উপর। নয়নতারা কথার আড়াল থেকে এক চোখ বের করে দেখল জানালার পর্দার উপর দিয়ে বিদ্যুতের আলোক রশ্মি ঝলক ঝলে নিভে উঠছে। খুবই ভয়ঙ্কর ব্যাপার, একদম ভূতের সিনেমার দৃশ্যের মতো। ভূতের সিনেমাতে ভূত আসার আগে এভাবে পর্দার ওপর বিদ্যুতের ঝলকানি দেখা যায়। সেই ঝলকানিতে সে কক্ষের এক পাশে স্ট্যান্ডে বাঁধিয়ে রাখা ক্যানভাসটিও দেখতে পেল। অসম্পূর্ণ একটি অক্রিলিক রঙে আঁকা পেন্টিং, মৃত বক্ষপুত্রের পাড়। কেবল দূর দূর অবধি ঝড়, মাঝে অল্প কিছু সরু পানি প্রবাহ। নদী পাড়ে জয়নাল আবেদিন সংগ্রহশালার এক টুকরো দৃশ্য ক্যানভাসের এক কিনারায় উকি মারছে। তার আরও একদিন লাগবে পেন্টিংটি সম্পূর্ণ করতে। ছোটবেলায় টিভিতে নয়নতারা ছোট চাচার সাথে ম্যান ভার্সেস ওয়াইল্ড শো দেখত। সেখানে একবার বিয়ার গিলস বলেছিলেন বিদ্যুৎ চমকানোর কম বেশি 6 সেকেন্ডের মাঝে মেঘের গর্জন শোনা যায়। সে ছোট চাচাকে জিজ্ঞাসা করেছিল, চাচ্চু এমন কেন হয়, দুটো একসাথে কেন হয় না? রোয়াদকে টিভি দেখার সময় ডিস্টার্ব করা হলে সে অত্যন্ত রেগে যায়, বিশেষ করে সায়েন্টিফিক কোনো প্রোগ্রাম দেখার সময়। এরকম প্রোগ্রামগুলো দেখার সময় তার মুখ হা হয়ে থাকে। অনায়াসে এক ঝাঁক মশা মাছি তার গালে আশ্রয় নিতে পারবে এমন হা। রোয়াদ বিরক্ত হয়ে বলল, এই জন্য তোর সাথে কিছু দেখতে বসি না, এত প্রশ্ন করবি না, চুপচাপ দেখতে দে। নয়নতারা জেদ ধরল, বলো না তুমি নাকি বিজ্ঞানী পারো খুব, তাহলে বলো। রিয়াদের ইগো হার্ট হলো। সে তার বিজ্ঞান মনস্ক মানসিকতা নিয়ে খুবই গর্বিত। বিজ্ঞান তার সবচেয়ে ট্রু লাভ প্রেমিকা। সে ভাতিজিকে বোঝালো, বিদ্যুৎ চমকায় মেঘের গর্জনের ফলে চার্জ উৎপন্ন হলে আলোক তরঙ্গ সৃষ্টি হয়। কিন্তু আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি। সে কারণে পৃথিবীতে বিদ্যুতের আলোর ঝলকানি আগে এসে পৌঁছায় এবং শব্দটা আসতে কম বেশি 6 সেকেন্ডের মতো সময় লাগে। তাই বিদ্যুৎ চমকানোর আলো আগে দেখা যায় আর মেঘের গর্জন পরে শোনা যায়। আর একটা প্রশ্ন করবি তো দোতলা মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। ব্যাপারটা আজ কাজে আসলো। প্রতিবার আলো ঝলকানোর পর নয়নতারা গুনতে লাগলো। 1, 2, 3, 4, 6 সেকেন্ডের মধ্যেই কানে তালা ফাটিয়ে বাজ পড়ছে। এটা খুব ভালো পদ্ধতি মন থেকে ঝড়ের ভয় দূর করার। পাশে দাদু ঘুমাচ্ছেন বেহুশের মতো, কিন্তু নয়নতারা এখন কান্না পাচ্ছে। এইসব ঝড়ের দিনে ছোট চাচার অনুপস্থিতি নয়নতারাকে দমবন্ধকর অনুভূতি দেয়। ছোট চাচা আজ তাদের পরিবার থেকে বহু দূরে। তার ঠিকানা নয়নতারা জানে না, অবশ্য জানার প্রয়োজনও মনে করে না এখন আর। সে ঠিক করেছে সে আরও কোনো স্বার্থপর রোয়াদ-বুয়াদের কথা ভাববে না।
তার কোনো ছোট চাচা ফাচা নেই, কোনো ছোট চাচার জন্য তার কষ্টও হয় না। এই বাড়িতে কেউ খেয়ালই করে না চাচা চলে যাবার পর বাড়িটা কেমন মরে গিয়েছে। নয়নতারাও গুটিয়ে গেছে, চুপচাপ থাকে সে। তার ক্যানভাসগুলোতে সেজে ওঠা চিত্রকর্মগুলো এক একটা কেমন বিষণ্ণ। সেও লাফঝাপ পেরে আম্মুর বকা খায় না। নয়নতারাকে ছোট রেখেই সেই বিদ্রোহী লোক সংসার ছাড়ল। এতগুলো বছর পরেও নয়নতারা বড় হতে পারল না। তার এখনও সঙ্গী হিসেবে ছোট চাচার ঘাটতি বোধ হয়। বাবা মেজাজি লোক, সবাই বলে তাকে খুব ভালোবাসে, কিন্তু সে জানে তার কোনো ভুল হলে তার সাথেও বাবার নিষ্ঠুরতার কোনো কমতি হবে না। রিয়াদকেও বাবা অনেক ভালোবাসতো, কিন্তু একটা ভুলকে ক্ষমা করেনি। সেটা ঠিক কেমন ভুল ছিল আর কি ছিল বুঝেনি এখন নয়নতারা। এখন এই বাড়িতে আর কারোরই রিয়াদের কথা মনে পড়ে না, শুধু সেই রোজ রাতে কান্না করে বেপরোয়া ছেলেটার জন্য। তার নামটা রুয়াদ রেখেছিল। নাম রেখে রুয়াদ ঘোষণা করলো, নয়ন শুধু আমার নয়নতারা, আর কারো না। তোমরা নয়নতারা বলে ডাকবে না। নয়নকে নিজেদের ডাকার জন্য নতুন নাম বেছে নাও। কিন্তু আজ রুয়াদ ছাড়া সবাই ডাকে। নয়নতারার কান্নার বেগ বাড়ল। রুয়াদ যা এত পাষাণ্ড তা ভাবলেই তার অবাক লাগে। একবার টেবিল ফোনও করে না। আগে রোজ অপেক্ষা করতো নয়নতারা, এখন অভিমানে সেটা আর করে না, কারণ সে জেনে গেছে তার রুয়াদের কথা সবসময় মনে পড়লেও রুয়াদ তাকে এ বাড়িতে সকলের মতোই কঠোরভাবে ঘৃণা করে। নয়তো কল করে লুকিয়েও নয়নতারার খোঁজ নেওয়া যায়, তা তো নেয় না। ছাদ বাগানের এক কোণে কিছু ফুল গাছ লাগিয়েছে নাফি, কারণ ফুল গাছ চাষের মাধ্যমে মধু সংগ্রহ করা যায়। ফুল গাছ সে লাগিয়েছে, এখন অপেক্ষা ফুল গাছ বড় হলেই সে মৌমাছির মতো মধু সংগ্রহ করবে। তারপর গোপনে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে আনবে। কিন্তু একই হায়, কোন অসভ্য যেন ফুল গাছগুলো লণ্ডভণ্ড করে দিয়েছে। নাফির কান্না পাচ্ছে, তুফান বেগের কান্না। কিন্তু এভাবে একা কাঁদার মানে হয় না। বাড়ির লোকদের সামনে গিয়ে কান্নাটা পুরো বেগে ছাড়তে হবে, তাহলে নতুন ফুল গাছ পাবার সম্ভাবনা আছে। ঘরবাড়ি নেড়ে চেড়ে উঠল, এত জোরে সে কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকলো। অ্যানি দৌড়ে এসে এক ধমক মারল, এই বাবু, কাঁদছো কেন তুমি? মুশকিল হলো তো, বলবে তো কি হয়েছে, কাঁদছো কেন? নাফি কান্না থামালো আরও খানিক পর। ততক্ষণে বাড়ির বড়রা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নাফি আজ কান্না থামানোর বদলে যা আবদার করবে তাই দেওয়া হবে তাকে। নাফি সুযোগ বুঝে কান্না থামিয়ে বলল, আমার ফুল গাছ কে যেন নষ্ট করে ফেলেছে। মাম, দাদুর বন্দুকটা বের করে দাও তো, আমি তার মাথার খুলি উড়াবো, প্লিজ দাও। শুধু অন্তত একটা খুলি হলেও উড়াবই। রেশমি বই পড়ছিল বসার ঘরে সোফায় বসে। সে বলল, দিয়ে দাও ভাবি, তোমার ছেলে শুধু সেই লোক একটা খুলিই উড়াবে, বাকিগুলো কেন ক্ষতি করবে না? অ্যানি গম্ভীর মুখে তাকিয়ে বলল, মজা লাগছে খুব তোর? না, মজা লাগছে না, বিরক্ত লাগছে, আমার বই পড়ার ডিস্টার্ব হচ্ছে। অ্যানি জিজ্ঞাসা করলো, এই নাফি, কে শিখিয়েছে তোকে এসব? মার খাওনি অনেক দিন না? অসভ্যতামির একটা লিমিট আছে, ক্রস করছো দিন দিন। ফুল গাছ দিয়ে কি হবে? মধু পাওয়া যায়। অ্যানি অবাক হয়ে গেল, মধু পাওয়া যায়? এসবই বা কে ঢুকিয়েছে মাথায়? অদ্র বলেছে সত্যিই পাওয়া যায় মাম। একদম চুপ, পরামর্শ নেওয়ার মতো আর কাউকে পেলে না তোমার এই হাদারাম চাচাটা ছাড়া? তার কথা ধরতে আছে? কি আশ্চর্য, আর একবার কান্নার সাউন্ড এলে মার খাবে তুমি নাফি। মধু ফ্রিজে আছে, বের করে খাও। কি একটা অবস্থা, মধু নাকি ফুল গাছ থেকে বের করে খেতে হবে। এই লোকটা কোথায়? আমি মধু খাবো না মাম। আমি খাওয়ার জন্য মধু চাইনি। তো কেন চেয়েছো? নাফি কথা বলছে না। নওফেল খেতে খেতে নাফির দিকে তাকাচ্ছে বারবার। এতে নাফির রাগ সাংঘাতিক বাড়ল, কারণ বাবার তাকানোটা সুবিধার না। বাবা মিটমিট করে হাসছে। নাফির দুঃখের কোনো কদরই নেই তার কাছে। সে চেঁচিয়ে উঠল, বাবা, হাসবে না একদম। তুমি কি জানো কতটা খারাপভাবে আমার ফুল গাছগুলোকে উকড়ে ফেলা হয়েছে? নওফেল অবাক হয়, হাসছি নাকি? না তো। আচ্ছা বলো, কতটা খারাপভাবে উকড়ে ফেলা হয়েছে? সে মাম্মাকে জিজ্ঞাসা করলো, মাম, বাবা কি মজা করছে আমার সাথে? মাম কথা বলল না। মাম এখন নাফির দিকে কড়া চোখে তাকিয়ে আছে, তাই সে নিজেই বাবাকে ধমক মারল একটা, চুপ, তুমি মনে মনে হাসো, আমি জানি।
নফের শেষমেশ কথা দিল, আমি ফেরার পথে তোমার জন্য ফুল গাছ আনবো, এখন চুপ করো, এসো নাস্তা করো। নাফি শান্ত হলো ঠিকই, কিন্তু সে বোকা না। এটা বের করা দরকার কে আসলে তার ফুল গাছের এই হাল করেছে, নয়তো বাবার ফুল গাছ আনার পর যদি একই হাল হয়। সে ছুটল, বন্দের কাকু করতেই পারে কাজটা, কিন্তু তার প্রথম সন্দেহবাচক অদ্রিজ। এই নাফি, কোথায় যাচ্ছ? অদ্রিজকে ডেকে আনি মাম, একটু অপেক্ষা করো। ও সারা রাত ছাদে বসে বসে সিগারেট খায়, আরও কি করে, ওই করেছে এই পাজি কাজ। তার দাদি তাকে খোঁজ দিল, অদ্র ড্রয়িং রুমে কোমর বাথরুমে ঢুকেছে, দেখ মরে পড়ে আছে কি না ভেতরে। নাফির আবার কান্না পাচ্ছে, কারণ অদ্র একবার ওয়াশরুমে ঢুকলে কমপক্ষে 2-2.5 ঘন্টার নিচে বেরোয় না। ততক্ষণে বিচারের মহলটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে। এতক্ষণ ধরে ভেতরে কি করে জানা নেই। নাফির ধারণা অদ্র ঘুমায়, কারণ সে সারা রাত ঘুমায় না, তাই ওয়াশরুমে বসে বসে ঘুমায়। নাফি বাথরুমের দরজায় ধুমধুম করে কিল বসালো। ভেতর থেকে অদ্রিজ গম্ভীর গলায় বলল, আমি তোর ফুল গাছ নষ্ট করিনি মোটু, ওখানে জ্ঞান করে লাভ নেই, যা এখান থেকে, আর যেন ধাক্কার আওয়াজ না আসে। নাফির ধাক্কার বেগ বাড়ল, কিন্তু লাভ নেই। নাফি অদ্রিজকে ভয়ও পায়। কথা না শুনলে বেরিয়ে নাফিকে ধরে মাথার উপর তুলে ছ্যাদ করে এক আছাড় মারা অদ্রিজের জন্য খুব বড় ব্যাপার নয়। অদ্রিজ ঘন্টা না পেরোলে বেরোবে না। সবাই এখন বসে আছে সোফাতে, আজ অদ্রিজের বিচার হবে। এই ফাঁকে নাফি দাদুভাইকে ডেকে এনেছে। আজ অদ্রিজের একটা কঠিন বিচার হওয়া চাই। সে দাদুর কাছে পরিপাটি করে অভিযোগটা জানিয়েছে। এখন শুধু অদ্রিজ বের হলেই বিচার শুরু হবে, কিন্তু সবার ধৈর্যের বাঁধ ভাঙছে। সাঁতার প্রধান এক ধমক মারলেন, এই স্যারা, হাঁকতে কোন মানুষের এত দেরি লাগে? হাগিস নাকি ঘুম আসবে ধরে?